আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন 2026, প্রশ্ন নম্বর 4। আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী স্যার। ইতিপূর্বে আমি 1, 2, 3 এটা আমি একটু ভুল বলেছি। এই প্রশ্ন নম্বর হবে 5। প্রশ্ন নম্বর 5, প্রশ্ন নম্বর 4 না, প্রশ্ন নম্বর 5। আবারও বলছি, একটু ভুল হয়েছে। এই প্রশ্ন নম্বরটা হচ্ছে 5। যাই হোক, এখানে লেখা আছে 5। ইতিপূর্বে আমি 4টা প্রশ্নের উত্তর দিয়েছি, আজকে 5 নম্বর প্রশ্নের উত্তর। যাই হোক, আলোচনায় আসি। এখানে 5 নম্বর যে প্রশ্নে আছে সেটা একটা উদ্দীপক দেওয়া আছে, চিত্র। একেবারে যে প্রশ্নটা যেভাবে দেওয়া ছিল আমি সেইভাবে লিখে দিয়েছি। ক আছে বাংলাদেশের গ্রীষ্মকালে সংঘটিত হয়। আর খ হচ্ছে এখানে বায়ুমণ্ডলীয় গোলযোগের কথা বলা হয়েছে, 2টা গোলযোগের কথা বলা হয়েছে। একটা বাংলাদেশে গ্রীষ্মকালে সংঘটিত হয়, একটা যেটি দেখতে হাতির শুঁড়ের মতো গোলযোগ। যারা একটু বই পড়ছে তারা এটা বলতে পারবে যে বাংলাদেশে গ্রীষ্মকালে সংঘটিত হয় কি, সেটা কালবৈশাখী ঝড়। যেহেতু এটা অ্যাটমসফিয়ারিক ডিজাস্টার, গোলযোগ যেটাকে বলা হয়েছে, এটি দেখতে হাতির শুঁড়ের মতো, এটা টর্নেডো নির্দেশ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে বায়ু প্রবাহ কাকে বলে। জলবায়ুর ক্ষেত্রে সমুদ্র থেকে দূরত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। উদ্দীপকের ইঙ্গিতকৃত গোলযোগ ক এর বর্ণনা দাও। উদ্দীপকের গোলযোগ খ কেন প্রলয়ঙ্করী, মানে ব্যাখ্যা করো। উদ্দীপকে গোলযোগ ক এর বর্ণনা দাও, মানে এখানে কালবৈশাখী ঝড়টার বিবরণ দিতে হবে। এটা খ, উদ্দীপক ইঙ্গিতকৃত গোলযোগ খ কেন প্রলয়ঙ্করী, এই কটা হবে না, উদ্দীপকে ভুল হয়েছে। খ কেন ভয়াল প্রলয়ঙ্করী, খ কি আগে বুঝতে হবে। এটা হচ্ছে টর্নেডো, এবং এটা কেন প্রলয়ঙ্করী সেটা বিশ্লেষণ করতে হবে। তো যাই হোক, আমরা প্রশ্নে চলে আসি। প্রথমে ডাইরেক্ট যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে সেটা থেকে আলোচনা আসি। প্রথমে আছে বায়ু প্রবাহ কাকে বলে। বায়ু প্রবাহ কাকে বলে, এখন খাতা দেখতে যে যে বিপদে পড়ছি সেটা হচ্ছে প্রশ্নের উত্তরের কারোরই কোনো সঠিকতা নাই। অধিকাংশ প্রশ্নের উত্তরগুলো নিজস্ব মনোক্তি বানানো এবং সেগুলো ভুলে ভরা। সৌর উত্তাপের তারতম্য চাপের পার্থক্যের কারণে বায়ুমণ্ডলের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ু প্রবাহ বলে। বায়ুর আনুভূমিক, যদি কেউ কোনো কিছু না লিখতে, শুধু যদি এইটুকু লেখে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ু প্রবাহ বলা হয়, তাও সে 1 নম্বর পাবে। কিন্তু যা লিখছে তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, নিজস্ব ভাবে এগুলো বানানো যায় না। জলবায়ুর ক্ষেত্রে সমুদ্র থেকে দূরত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। সমুদ্র উপকূলীয় অঞ্চলে একরকম জলবায়ুর অনুভূত হয়, আর সমুদ্র থেকে দূরে স্থলভাগে মহাদেশীয় অঞ্চলে আর এক রকম জলবায়ু অনুভূত হয়। এইটাই এখানে, সেই সম্পর্কটাই এখানে ব্যাখ্যা করতে বলছে। সেটা আমরা যদি ভাষাগতভাবে বলি, সমুদ্রের কাছাকাছি এলাকায় জলবায়ু সাধারণত মৃদু ভাবাপন্ন বা সমভাবাপন্ন হয়। তাহলে আমরা এখানে একটু এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে তারপরে তোমরা নিজেরা নিজেদের সঙ্গে কম্পেয়ার করবে তুমি পরীক্ষার খাতায় কি লিখেছো। সমুদ্রের কাছাকাছি এলাকার জলবায়ু সাধারণত মৃদু ভাবাপন্ন বা সমাপন্ন হয়, কারণ সমুদ্রের পানি স্থলভাগের তুলনায় দেরিতে উত্তপ্ত হয় এবং দেরিতে ঠান্ডা হয়। ফলে গ্রীষ্মকালে খুব বেশি গরম, শীতকালে বেশি ঠান্ডা পড়ে না। এটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বা সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ুগত অনুভূত অবস্থা।
কিন্তু সমুদ্র থেকে দূরবর্তী বা অভ্যন্তরভাগের স্থলভাগের জলবায়ু চরমভাবাপন্ন হয়, অর্থাৎ অত্যন্ত শীত পড়ে এবং সেখানে বেশি গরমও পড়ে, অর্থাৎ সেখানে গ্রীষ্মকালে প্রচন্ড গরম, শীতকালে তীব্র ঠান্ডা অনুভূত হয়, একে মহাদেশীয় জলবায়ু বলা হয়। তাহলে আমরা এখানে কিন্তু সমুদ্র থেকে দূরত্ব অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং একটা মহাদেশীয় এলাকা মানে ভূপৃষ্ঠের যে স্থলভাগের সমুদ্র থেকে অনেক দূরে সেখানকার যে আবহাওয়াগত বা জলবায়ুত অবস্থা তার মধ্যে সম্পর্কটা এখানে সুন্দরভাবে আলোচিত হয়েছে। এইভাবে লিখলেই দুই পাওয়া সম্ভব। তাহলে আমরা কি বুঝছি, আসলে প্রশ্নের উত্তর যদি সঠিক দেওয়া যায় তাহলে অসুবিধা হয় না পূর্ণ নম্বর পেতে। এবার গ নম্বর প্রশ্নে যেটা ছিল সেটা হচ্ছে আহ উদ্দীপকে ইঙ্গিতকৃত গোলযোগ ক এর বর্ণনা। উদ্দীপকে ইঙ্গিতকৃত যেটা বাংলাদেশে গ্রীষ্মকালে সংঘটিত হয় যে প্রাকৃতিক দুর্যোগটা, সেটার কথা ইঙ্গিত করা হয়েছে। তাহলে আমরা উত্তর কি লিখবো? উদ্দীপকে ইঙ্গিতকৃত গোলযোগ ক হলো বাংলাদেশের গ্রীষ্মকালীন প্রবল বজ্রঝড় কালবৈশাখী। এই কথাটুকু লিখলে সে এক পেয়ে যাবে, শুধু এই কথাটুকু লিখলে যে কালবৈশাখী নিচের বিস্তারিত বর্ণনা, এবং বর্ণনা দিলে তো আরো দুই পেয়ে যাবে সে নিশ্চিত। কালবৈশাখীর সংজ্ঞা ও সময়কাল। কালবৈশাখীর সংজ্ঞাটা কি? গ্রীষ্মকালে বাংলাদেশে যে তীব্র অনিয়মিত ঝড় সৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলা হয়। তীব্র অনিয়মিত ঝড় সৃষ্টি হয় বাংলা বৈশাখ মাসে, এই ঝড়ের প্রকোপ বেশি দেখা যায় বলে একে কালবৈশাখী বলা হয়। সাধারণত ইংরেজি এপ্রিল মে মাসে এই ঝড় সব বেশি সংঘটিত হয়। বেসিক যে জিনিসগুলো, যে অবস্থাটা আলোচনা করছে, যে অনুযায়ী বোঝাতে চাইছে, সেটাই কি আসলে ব্যাখ্যাতে লিখতে হবে। এবার আমরা আরেকটু আসি, এই যে চিত্রটা দেওয়া আছে বাংলাদেশের একটা উত্তর পশ্চিম অঞ্চল থেকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে, একটা দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। এই উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ যে বায়ু প্রবাহিত হচ্ছে এখানে যে সংঘর্ষ হচ্ছে, এর ফলে যে ঝড়ের সৃষ্টি হচ্ছে সেইটাই মূলত কালবৈশাখী ঝড়। এবার সৃষ্টির যে কারণ, সেই কারণটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখবো গ্রীষ্মকালে অতিরিক্ত উত্তাপের কারণে বাংলাদেশের স্থলভাগে বাতাসে হালকা হয়ে উপরে উঠে যায়, তীব্র নিম্নচাপের সৃষ্টি হয়। একই সময়ে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুষ্ক বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে উষ্ণ আর্দ্র বায়ুর মিলন ঘটে। এই দুইটি বিপরীতধর্মী বায়ুর সংঘর্ষের ফলে এক ধরনের প্রবল বজ্রঝড় বা কালবৈশাখীর সৃষ্টি হয়। এখানে কি বলা হলো, যে এখানে শুষ্ক এবং শীতল বায়ু উত্তর পূর্ব অঞ্চল থেকে গ্রীষ্মকালে এখানে যখন বাংলাদেশের স্থলভাগে যখন নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার সৃষ্টি হয়, এই জায়গায় লো প্রেশার সৃষ্টি হয়, তখন এখানকার বায়ু সাধারণত ঊর্ধ্বগামী হয় এবং তখন উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক বায়ু এদিকে প্রবাহিত হয়, এই যেমন চিত্র দিয়ে দেখানো আছে। আবার এদিকের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পূর্ব দিক থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু, যেতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, এই নিম্নচাপের দিকে ছুটে আসে। এই স্থানে এসে উভয়ের একটা মিলনস্থল ঘটে বা সংঘর্ষ ঘটে, ফলে যে দুর্যোগটার সৃষ্টি হয়, যে ঝড়টা সৃষ্টি হয়, সেইটাই মূলত কালবৈশাখী ঝড়। আর কালবৈশাখী সৃষ্টির মূল কারণ হচ্ছে এইটা। তাহলে এইটুক বুঝলে, এইটুক তাহলে তোমরা বোঝো এখন তোমরা কি লিখছো। এবার আরো একটু আলোচনায় আসি, এখানে এখানে আরো একটু আলোচনায় আসলে যেটা দিব সেটা হচ্ছে বৈশিষ্ট্য, কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য ও প্রকৃতি। বৈশিষ্ট্য ও প্রকৃতি বৈশিষ্ট্য প্রকৃতিতে আমরা যদি আসি তাহলে আকাশের রূপ কেমন থাকে? সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে উত্তর পশ্চিম আকাশে কালো মেঘে ঢেকে ঝড় ধেয়ে আসে। এটা তো আমার গতিবেগ। কালবৈশাখী ঝড়ের গতিবেগ ঘন্টায় সাধারণত 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সহকারী উপাদান এর সঙ্গে কি হয়, এই ঝড়ের সাথে সাধারণত প্রবল শিলাবৃষ্টি, মুষলধারে বৃষ্টি, তীব্র বজ্রপাত হয়ে থাকে। আর এটা স্থায়িত্ব কতটুকু হয়? কালবৈশাখী সাধারণত ক্ষণস্থায়ী হয়, তবে এটা অত্যন্ত শক্তিশালী, ধ্বংসাত্মক হয়ে থাকে। এইভাবে বিবরণ যদি কেউ দিয়ে থাকো তাহলে তিনের মধ্যে তিন না দেওয়ার আসলে সক্ষমতা কোনো টিচারের থাকে না। তখন বাধ্য হয়ে বা তোমাদেরকে দিতে তার স্যারের কোনো আপত্তিও থাকে না। স্যাররা তো পরীক্ষক যিনি থাকেন তিনি
নাম্বার দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন, কিন্তু আসলে জায়গা পাওয়া যায় না যে এখানে কোথায় নাম্বার দিতে হবে, এবং সেটা উত্তরের কাছাকাছি আসলেও কিছু নাম্বার দেওয়া সম্ভব, কিন্তু উত্তরের কাছাকাছি অনেক প্রশ্নে আসে না। তা যাই হোক, আমরা এবার ঘ নম্বর প্রশ্নে আসি। খ নম্বর হচ্ছে কি বলা হচ্ছে যে উদ্দীপকে উদ্দীপকে এখানে কটাকে আমি বাদ দিয়েছি বলি, যে উদ্দীপকে ইঙ্গিতকৃত গোলযোগ খ কেন প্রলয়ন করে ভেঙে? এখন উদ্দীপকে খ যে বাংলাদেশের যে কথাটা আছে, উদ্দীপকৃত গোলযোগ খ হলো টর্নেডো। এই টর্নেডো এইটুক কথা লিখলেই তো আসলে সে 1 নম্বর পেয়ে যায়। এর নিচে প্রলয়ঙ্করী হওয়ার কারণগুলো বিশ্লেষণ করার ফলে কেন এই টর্নেডো প্রলয়ঙ্করী, তার কারণগুলো ব্যাখ্যা করতে হবে এবং এর প্রমাণ করতে হবে। অকল্পনীয় গতিবেগ টর্নেডো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ঝড়। এর ঘূর্ণন গতিবেগ ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। এই প্রচন্ড গতিবেগের সামনে কোনো অবকাঠামোই টিকে থাকতে পারে না। ভয়াবহ শোষণ ক্ষমতা হাতির সুরের মতো, এই কথাটা উল্লেখ আছে উদ্দীপকে। মেঘের স্তম্ভটি যখন আকাশ থেকে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন এর কেন্দ্রে অত্যন্ত তীব্র নিম্নচাপের সৃষ্টি হয়। এই শোষণ ক্ষমতার কারণে এটি ঘরবাড়ি, গাছপালা, যানবাহন, এমনকি মানুষ পশুপক্ষী নিমেষে শূন্যে টেনে তুলে বহু দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই যে একটা টর্নেডোর একটা চিত্র এখানে দেওয়া আছে। তো যাই হোক, এবার আর একটু বিবরণে আসি আমরা। আকস্মিকতা ও পূর্বাভাসহীনতা। আকস্মিকতা ও পূর্বাভাসহীনতা, এটা যদি আমরা আলোচনা করে আসি। টর্নেডো অত্যন্ত ক্ষুদ্র এলাকা জুড়ে কয়েক শত মিটার বা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়, এটা বেশিক্ষণ হয় না। এটি এত দ্রুত তৈরি হয় যে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সামান্যতম সুযোগ দেয় না, যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি চরম আকার ধারণ করে। কেন প্রলয়ঙ্করী সে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। এখানে একটা প্রলয়ঙ্করী যে টর্নেডো, তার যে ফলাফল, তার যে ইফেক্ট, এরকম ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, এলাকার ব্যাপক গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপসংহারে আমরা কি বলবো? সুতরাং এর বিধ্বংসী গতি এবং মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে দেওয়ার ক্ষমতার কারণেই টর্নেডোকে প্রকৃতির সবচেয়ে প্রলয়ঙ্করী দুর্যোগ বলা হয়। এই কথাটাই কিন্তু মেন উপসংহারে লিখলে আসলে এখানে চারের মধ্যে 4 পাওয়া যাবে। নিশ্চিত ভাবে 4-এর মধ্যে 4 পাওয়া যাবে, এতটুকু যদি কেউ লিখতে পারে। তাহলে আমরা আসলে 10-এর মধ্যে 10 যদি পেতে হয়, তাহলে ঠিক এমনই একটা উত্তর প্রশ্ন দিতে হবে খাতায়, তাহলে উত্তরপত্রে। তাহলে টিচার বা যিনি এক্সামিনার থাকবেন তিনি পূর্ণ নম্বর দিয়ে দেবেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।